এমআর পেইন কেয়ার অ্যান্ড মুভমেন্ট সলিউশনের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অস্টিওআর্থ্রাইটিস। তো আজকে আলোচনার মধ্যে যে টপিকসগুলো আসবে সেটি হলো অস্টিওআর্থ্রাইটিসটা কি এবং অস্টিওআর্থ্রাইটিস রোগের কারণগুলো কি কি রয়েছে এবং অস্টিওআর্থ্রাইটিস হলে আমাদের কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং এরপর আলোচনা করব অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করব সে বিষয়, এবং সর্বশেষ আলোচনা যেটা থাকবে সেটা হলো আমাদের যদি কারো অস্টিওআর্থ্রাইটিস রোগ হয়ে যায় তাহলে আমরা কি কি ধরনের চিকিৎসা নেব সে বিষয়ে। তো প্রথমত যে বিষয়টি সেটি হলো অস্টিওআর্থ্রাইটিসটা কি। তো অস্টিওআর্থ্রাইটিস হলো আমাদের শরীরের মধ্যে যে হাড় থাকে, তো এই হাড়ের শেষ অংশে প্রোটেক্টিভ কার্টিলেজ থাকে। তো এই প্রোটেক্টিভ কার্টিলেজ বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হতে শুরু করতে ক্ষয় হতে শুরু করে। তো যখন ক্ষয় হওয়ার ফলে যে জয়েন্টের যে নরমাল স্পেস থাকে সেই স্পেসটা কম হতে শুরু করে। তো যখন জয়েন্টের যে স্পেস সেটা কমে যাবে তখন যে জয়েন্টের যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টটাও কমে যাবে, যার ফলে জয়েন্টের মধ্যে বিভিন্ন মাত্রার পেইন হবে এবং পাশাপাশি জয়েন্টের যে ল্যাক্সিটি অথবা ফ্লেক্সিবিলিটি আমরা বলি সেটা কি হবে, কমে যাবে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস। তো আমাদের দেহের যে যে জয়েন্টগুলো আছে বেশি আক্রান্ত হয় অস্টিওআর্থ্রাইটিস রোগে সেটি হলো যে হাঁটু, এবং দ্বিতীয় যে জয়েন্ট কোমর এবং হিপ জয়েন্ট আমরা বলতে পারি এটা, এবং তারপরে যে স্পাইনাল যে জয়েন্টগুলো আছে সেগুলো, তারপরে অ্যাঙ্কেল জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট। তো মেইনলি যে সকল ওয়েট বেয়ারিং জয়েন্ট আছে অর্থাৎ যে সমস্ত জয়েন্টের মাধ্যমে আমরা শরীরের ওয়েট বহন করি বা পাস হয় সেই জয়েন্টগুলো বেশি আক্রান্ত হয়। তো এখন আমরা জানবো এই যে অস্টিওআর্থ্রাইটিস, এই অস্টিওআর্থ্রাইটিসের আসলে কারণগুলো কি কি রয়েছে। তো প্রথমত যদি কোনো প্রিভিয়াস ইনজুরি হয় জয়েন্টের মধ্যে, যদি পূর্বে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকে অথবা কোনোভাবে জয়েন্ট ইনজুরি হয়, হতে পারে ট্রমাটিক্যাল কজ, তো তাহলে ওই সমস্ত মানুষের বেশিরভাগ এই অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে কারণ সেটি হলো যদি কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবে যদি কোনো হাড়ের ত্রুটি থাকে তাহলে সেই জয়েন্টের ক্ষেত্রে এই অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যে কারণটি সেটি হলো যে বয়স্কজনিত সমস্যা। তো যদি বয়স বাড়ার, এর আগে আমরা বলেছি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টের যে কার্টিলেজ থাকে সেটা ডিজেনারেট হতে শুরু করে, তো এটি একটি কারণ। এবং আরেকটি যে অ্যাসোসিয়েটেড কজ হিসেবে বলতে পারি সেটা হচ্ছে যে ওবেসিটি বা শরীরের ওজন অত্যাধিক বেশি হওয়া, সেক্ষেত্রে এই অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং কাজের সাথে রিলেটেড কিছু কজ আমরা যদি বলি সেটি হলো যারা বেশিরভাগ হাঁটু ভেঙে কাজ করে, যেমন আমাদের যে মারা রয়েছেন তারা কি করে যে থালে বাসন মাজা, এরপরে ঝাড়ু দেওয়া, বিভিন্ন কাজ করে, তো সেক্ষেত্রে হাঁটুতে বেশি এই সমস্যাটা দেখা দিতে পারে। তো এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে এই যে অস্টিওআর্থ্রাইটিস, এই অস্টিওআর্থ্রাইটিস হলে আমাদের পরবর্তীতে কি কি ধরনের সমস্যা হতে পারে সে বিষয়ে। তো প্রথমত যদি বলি যে এই অস্টিওআর্থ্রাইটিস রোগ হলে যেটি সমস্যা হবে সেটি হচ্ছে যে জয়েন্টটাকে বিভিন্ন মাত্রার পেইন হবে বা ব্যথা হবে। তো এই ব্যথার কারণে কি হবে, জয়েন্টটা স্টিফ হয়ে যাবে, এরপরে জয়েন্টটা ফুলে যেতে পারে। এরপরে যেটি হয় সেটি হচ্ছে যে ইনফ্লামেশন অথবা সোয়েলিং এখানে হয়ে যেতে পারে। তো এরপরে যে বিষয়টি ঘটতে পারে যেটা হচ্ছে যে জয়েন্টের যে রেঞ্জ, সে রেঞ্জটা অনেক কমে যাবে, যার ফলে আমাদের যে দৈনন্দিন যে কাজে এটা ব্যাহত হবে এবং ধীরে ধীরে এই ধরনের রোগ কি করবে, ওই পেশেন্টকে প্রতিবন্ধিতার দিকে ঠেলে দেবে। তো এরপরে আমরা যে টপিকসের মধ্যে বলেছিলাম যে সেটি হলো যে
যে অস্টিও আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ডায়াগনোসিস করব সেটার বিষয়। তো অস্টিও আর্থ্রাইটিসের আসলে প্রথমত বলবো যে ফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে একজন বিশেষজ্ঞ ডাক্তার সেটি ডায়াগনোসিস করবে। তো এর মধ্যে যিনি দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। তো রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে কি কি রয়েছে, যেমন ধরুন যে এক্স-রে, এমআরআই। তো এক্স-রে সাধারণত আমরা যেটা লক্ষ্য করি সেটি হচ্ছে যে যখন এক্স-রে তে কি দেখা যাবে যে শুধুমাত্র যে জয়েন্টের যে স্পেস, সেই স্পেসটা ন্যারোইং বা সরু বা অথবা কমে যাওয়া এটা লক্ষ্য করা যাবে যে কোন সাইড আসলে বেশি এফেক্টেড আছে। তো দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে যে স্পার, মানে বোনের যে অর্থাৎ যে হাড়ের যে কি হয় যে বাড়তি হয়ে যায় অনেক সময় কার্টিলেজের ডিজেনারেশনের ফলে হাড় বাড়তি হয় সাইডে, সেটাকে বোন স্পার বলা হয়। তো এটা দেখা যেতে পারে যদি অস্টিওআর্থ্রাইটিস মানে দীর্ঘদিন যাবত সেটা হয়। এরপরে যে এমআরআই এর মাধ্যমে কি দেখা হয়, এমআরআই এর মাধ্যমে দেখা হয় যে বেসিক্যালি যে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজ আসলে কতটুকু ডিজেনারেশন হয়েছে বা ক্ষয় হয়েছে সেটাকে দেখা হয়। তো এরপরে যে টেস্ট গুলো করা হয় সেটা হচ্ছে যে প্যাথোলজিক্যালি মানে ওখান থেকে যে ফ্লুইডটা অ্যাসপিরেশন করা হয়, ফ্লুইডটা অ্যাসপিরেশন করে সেটাকে নির্ণয় করে আসলে এটা বাতজনিত সমস্যা অথবা অন্য কোনো ভাইরাল কজ, সেটাকে ডিফারেন্সিয়েট করার জন্য এই ফ্লুইড নিয়ে চেক করা হয় এটা। তো এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আসলে যদি আমাদের যে এই অস্টিওআর্থ্রাইটিস রোগ হয় তাহলে আমরা কি কি উপায়ে এটার চিকিৎসা করতে পারি। তো বর্তমানে যে যে চিকিৎসা প্রচলিত রয়েছে সেই বিষয় নিয়ে একটু বলি। সেটি হলো যে প্রথমত যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। তো কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটি হলো যে মেডিকেশন। তো মেডিকেশনের মধ্যে এখানে এনএসআইডি ড্রাগস, মাসেল রিল্যাক্সেন্ট এগুলো ব্যবহার করা হয়। এরপরে অনেক সময় কর্টিকোস্টেরয়েড ইনজেকশন ইনজেক্ট করা হয়। এরপরে যে চিকিৎসা আছে সেটা হলো পোলোথেরাপি, সেই পোলোথেরাপির মাধ্যমে এটাকে চিকিৎসা করা হয়। এরপরে ফিজিওথেরাপির মধ্যে রয়েছে যে এক্সারসাইজ থেরাপি অথবা আমরা বলি যে থেরাপিউটিক এক্সারসাইজ। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে ইলেকট্রোথেরাপি পার্ট। তো ইলেকট্রোথেরাপির মধ্যে বিশেষত টেন্স, আল্ট্রাসাউন্ড থেরাপি, আইএলআর এই ধরনের ইলেকট্রোথেরাপি মানে ব্যবহার করা হয়। এরপরে যে ইম্পর্টেন্ট সেটি হলো যে ম্যানুয়াল থেরাপি। তো এই ম্যানুয়াল থেরাপির মাধ্যমে জয়েন্টটাকে যে জয়েন্টের যে স্ট্রাকচারগুলো রয়েছে অর্থাৎ যে মাংসপেশি, লিগামেন্ট, টেন্ডন এগুলাকে মোটামুটি ভাবে স্টেবল করা হয় এবং শক্তিশালী করা হয়, যার মাধ্যমে কি হয় যে আমাদের যে জয়েন্টের যে রেঞ্জ সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং যে জয়েন্টের যে ব্যথা আছে সেই ব্যথাটা কমে যায়। তো সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো যে আসলে এই অস্টিওআর্থ্রাইটিস রোগ খুবই একটি কমন রোগ। তো এই রোগের ক্ষেত্রে আসলে যে ওষুধের ব্যবহারের শুধুমাত্র আপনাকে এটাকে পুরোপুরি রিলিফ দিতে পারবে না। তো অবশ্যই একজন এখানে ফিজিওথেরাপির দক্ষ ফিজিওথেরাপিস্টের ভূমিকা রয়েছে বেশি। তাহলে এটা যাদের সমস্যা আছে এই ধরনের সমস্যা, তাহলে তারা এই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে এই রোগের চিকিৎসা নিতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।